আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা স্টার্ট করতে চলেছি থার্ড চ্যাপ্টার, যেটা তড়িৎ বিভব। এর আগের চ্যাপ্টারে আমরা পড়েছি তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। সেই চ্যাপ্টারের সঙ্গে এই চ্যাপ্টারের পার্থক্য এইটুকুই যে সেখানে আমরা বেশিরভাগ বা সমস্ত জিনিসপত্র ভেক্টর নিয়ে ডিল করেছি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা ভেক্টর রাশি, দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল যেটা কুলম্বের সূত্র সেটাও ভেক্টর রাশি। কিন্তু এই চ্যাপ্টারে দেখবে সমস্ত জিনিসপত্র স্কেলার রাশি। সেই দিক থেকে তুলনামূলক একটু সহজ বলতে গেলে। তো তার আগে ভালো করে বোঝা যাক জিনিসটা সহজ কি কঠিন, আগে জিনিসটা বোঝা দেখা যাক যে তড়িৎ বিভব কি বোঝায়। এটা আমাদের ক্লাস 10-এ ছিল, তো সেটা কতটা মনে আছে জানা নেই। তো নতুন করে আবার শুরু করা যাক। তড়িৎ বিভব বোঝার আগে আগে বোঝা যাক জলের সম্পর্কে আমাদের কি আইডিয়া রয়েছে। জল, আমি দুটো ট্যাঙ্ক এঁকেছি। একটা ধরে নাও 500 লিটারের ট্যাঙ্ক, 500 লিটার, আর একটা ধরে নাও 100 লিটারের এই ধরনের একটা সরু ট্যাঙ্ক নিয়েছি। আর মাঝখানে একটা ট্যাব আছে, যে ট্যাবটা খুলে দিলে জল এদিক ওদিক যাতায়াত করতে পারে। কোন দিকে যাবে সেটা তোমরা ভেবেচিন্তে দেখো, কোন দিক থেকে কোন দিকে জল যাবে যদি এখানে কোয়েশ্চেন হয়। অনেকেই বলে দেবে যে বড়টা থেকে ছোটটা জল যাবে, কিন্তু সত্যি কি তাই? জল যদি এতে এতটা থাকে, জল যদি এতে এতটা থাকে, তাহলে নিশ্চয়ই এই ট্যাঙ্ক থেকে এই ট্যাঙ্কে জল যাবে, এই ট্যাঙ্ক থেকে এই ট্যাঙ্কে জল যাবে। ধরে নাও 500 লিটারের ট্যাঙ্কটায়, ধরে নাও 500 লিটারের ট্যাঙ্কটায় অর্ধেকটা ভর্তি আছে। এই 500 লিটারের ট্যাঙ্কে অর্ধেকটা জল পূর্ণ করা হয়েছে, আর 100 লিটারের ট্যাঙ্কে জল পুরো ভর্তি আছে। তাহলে আমরা জানি জল যেদিকে বেশি উঁচু রয়েছে সেই দিক থেকে যেদিকে কম উঁচু সেই দিকে সবসময় করাবে। কিন্তু ভেবে দেখো, এতে জল আছে কিন্তু 250 লিটার এই মুহূর্তে, এতে জল আছে 100 লিটার। তাহলে কার কাছে কত জল আছে সেটা ইম্পর্টেন্ট নয়, জল কোন দিকে গড়াবে সেটা বলার জন্য। জল কোন দিকে গড়াবে সেটার জন্য কার কাছে কত পরিমাণ জল আছে সেটা মোটেও ইম্পর্টেন্ট নয়। তার মানে উচ্চতা যার বেশি সেখান থেকে কম উচ্চতা যেখানে সেদিকে জল গড়াবে। জলের একদম স্বাভাবিক একটা ধর্ম উঁচু জায়গা থেকে নিচু জায়গায় জল গড়াবে। তুমি একটা জলের বোতল নিয়েছো, এক বোতল জল যদি তুমি সমুদ্রের কাছে গিয়ে সমুদ্রের দিকে নিচু করে দাও, তো সমুদ্রে তো অনেক জল আছে, এমন ঘটনা কি ঘটবে সমুদ্র থেকে জল বোতলে ভরে যাবে? এটা কোনোদিনই হবে না। উল্টোটাই হবে, এক বোতল জল হয়তো সেটা 500 ml বা 1 লিটার, অনেক কম সমুদ্রের তুলনায়, তাও ওর থেকেই জল সমুদ্রে যাবে। উঁচু থেকে নিচুতে জল যায়। তার মানে জল কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা ঠিক হয় উচ্চতার দ্বারা। এটাই উচ্চতা কম, এটাই উচ্চতা বেশি, এটা ঠিক করছে জল সবসময় এদিক থেকে এদিকে করাবে। তার মানে উচ্চতা একটা ধর্ম, আমি এখানে ধর্ম লিখি। ধর্ম হচ্ছে উচ্চতা, যেটা কি ঠিক করবে? জল প্রবাহের দিক, প্রবাহের দিক ঠিক করে। জল কোন দিক থেকে কোন দিকে গড়াবে সেটা উচ্চতা ঠিক করে। ভেবে দেখো, উঁচু থেকেই নিচুতে জল গড়াবে, তাহলে উচ্চতা জিনিসটা কি? উচ্চতার সংজ্ঞা বা উচ্চতার ব্যাপারটাকে বোঝার উপায় কি? উচ্চতা এমন একটা ধর্ম যেটা বলবে জল কোন দিক থেকে কোন দিকে গড়াবে। 2 নম্বর এক্সাম্পল দেখো, এটা একটা বস্তু আর একটা বস্তু রয়েছে। এই বস্তুটায় তাপ আছে বললাম হয়তো 200 ক্যালোরি, এই বস্তুতে তাপ আছে বললাম হয়তো 50 ক্যালোরি। একটা তাপ অনেক বেশি আছে, একটা তাপ অনেক কম আছে। কোন দিক থেকে কোন দিকে তাপ যাবে? বেশি থাকলেই যে তার থেকে যাবে এরকম নয়। তাপ যাবে কোন দিক থেকে কোন দিকে সেটা ঠিক হয় তাপমাত্রার দ্বারা। সবসময় উত্তপ্ত বা উষ্ণ বস্তু যার তাপমাত্রা বেশি, সেখান থেকে কম তাপমাত্রা শীতল বস্তুর দিকে তাপ যায়। আমরা এটা পড়েছি বা সবাই আমরা জানি বাস্তবের আইডিয়া দিই। সবসময় গরম জায়গা থেকে ঠান্ডা জায়গায় তাপটা প্রবাহিত হবে। তাহলে এদের তাপমাত্রা কার বেশি যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ এখানে কিছু বলাই যাবে না যে কোন দিক থেকে কোন দিকে তাপ যাবে। যদি এর তাপমাত্রা হয় 20 ডিগ্রি সেলসিয়াস,
এটার হয় 10°C, তাহলে এর থেকে ওদিকে যাবে। যদি এর তাপমাত্রা হয় 20°, এর যদি 30°, তাহলে এদিক থেকে এদিকে আসবে। তাহলে তাপ কত আছে সেটা ইম্পর্টেন্ট নয়, যেমন করে জল কত রয়েছে সেটা ইম্পর্টেন্ট নয়, জলের পরিমাণটা ইম্পর্টেন্ট নয়, জলের উচ্চতাটা ইম্পর্টেন্ট। উচ্চতা বলবে জল কোন দিক থেকে কোন দিকে করাবে, এখানেও তাপটা ইম্পর্টেন্ট নয়, তাপমাত্রাটা বলবে কোন দিক থেকে কোন দিকে তাপ গড়াবে, তাপটা যাবে। তাহলে আর একটা ধর্ম পড়ে ফেললাম, তাপমাত্রা। তাপমাত্রা একটা ধর্ম যেটা বলবে যে তাপ প্রবাহের দিক, তাপ কোন দিকে প্রবাহ হবে সেটা ঠিক হয়। এইগুলোকে তুমি ভালো করে ভাবো, সেই কার কত টাকা আছে সেটা ইম্পর্টেন্ট নয়, বেশি টাকা আছে মানে সে বেশি দান করবে এরকম ব্যাপার নয়। এমনও অনেক সময় ঘটে থাকে, আমরা জানি যার কাছে তুলনামূলক কম টাকা সে বেশি দান করছে, অনেকের কাছে বেশি টাকা আছে সে দান কম করছে না। তাহলে সেটা মানুষটার একটা ধর্ম, যে ধর্মটার মধ্যে আছে সে দানি। কে কত দানি হবে সেটা কার কাছে কত টাকা রয়েছে সেটার উপর নির্ভর করে না, তার মনটার উপর নির্ভর করে। তাহলে মনটা একটা ধর্ম যেটার দ্বারা ঠিক হবে যে টাকাটা কোন দিক থেকে কোন দিকে যাবে। যে বেশি দানি মানে যার মনটা বেশি বড় তার থেকে টাকাটা সবসময় যাবে বলতে গেলে দান ধ্যানের দিক থেকে। 3 নম্বর যে টপিকটা বলবো সেটাই আমাদের তড়িৎ বিভব নিয়ে বলবো। দুটো বস্তু, এটা 1 নম্বর একটা বস্তু, আর একটা বস্তু আছে বললাম 2 নম্বর বস্তু। এটাতেও আধান আছে বলে দিলাম 200 কুলম, এটাতে আধান আছে বলে দিলাম হয়তো 100 কুলম, চার্জ আছে। দেখো এদেরকে জুড়ে গেল, কোন দিক থেকে কোন দিকে চার্জ যাবে, একজনের কাছে চার্জ বেশি একজনের কাছে চার্জ কম। এখানেও বেশিরভাগ সবাই দুম করে বলে বসবে যে বেশি থেকে কমের দিকে যাবে। ব্যাপারগুলো কি তাই হচ্ছে? যার কাছে জল বেশি আছে তার থেকে কি যাচ্ছে না, যার কাছে কম আছে তার থেকেই যাচ্ছে, সব সময় নয়। তাহলে পরিমাণটা ইম্পর্টেন্ট নয়, উচ্চতা বোঝাবে জল কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। তাপের পরিমাণ বেশি কমটা ইম্পর্টেন্ট নয়, তাপমাত্রাটা বোঝাবে কোন দিক থেকে কোন দিকে তাপটা যাবে। সেটা থাকতে পারে এর কাছে কম, 30°-র কাছে কম তাপ আছে অথচ 30° একে তাপ দেবে, এটাই বাস্তব। এখানেও তাই, তাপ এখানে আধান, আধান কোন দিক থেকে কোন দিকে যাবে সেইটা ঠিক হবে বিভবের দ্বারা। বিভব এমন একটা ধর্ম যেটা বলবে কোন দিক থেকে কোন দিকে আধান যাবে। যদি এই বস্তুর বিভব, এই বস্তুর বিভব আমি বলে দিচ্ছি, এটার বিভব মনে করো কম আর এটার বিভব বেশি যদি হয়, তাহলে সবসময় আধানটা এদিক থেকে এদিকেই যাবে। বিভব ঠিক করবে আধান কোন দিক থেকে কোন দিকে যাবে, নট আধান। আধানের পরিমাণটি ইম্পর্টেন্ট নয়, জলের পরিমাণ ঠিক করে না জল কোন দিক থেকে কোন দিকে করাবে। তাহলে তো পুকুর থেকে বা নদী থেকে জল তো অটোমেটিক ট্যাঙ্কে ভরে যেত, তাই তো হয় না। উল্টে ট্যাপ খুলে দাও ট্যাঙ্ক থেকেই জল খালি হয়ে যাবে, উপর থেকে জল নিচে নামে, নিচ থেকে জল ওপরে ওঠে না, নিচে তো কত জল রয়েছে, তাহলে অটোমেটিক ওপরে উঠে যায়। তাহলে পরিমাণটা ইম্পর্টেন্ট নয়, উচ্চতা ঠিক করবে জল কোন দিকে প্রবাহিত হবে। তাপের পরিমাণ ইম্পর্টেন্ট নয়, তাপমাত্রা ঠিক করবে কোন দিকে তাপ প্রবাহিত হবে। আধান ইম্পর্টেন্ট নয়, বিভব ঠিক করবে আধান কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে। তাহলে 3 নম্বর যে ধর্মটা বলছি সেটা হচ্ছে বিভব, যেটা ঠিক করবে আধান প্রবাহের দিক। ভালো করে বোঝো, এখানে সংজ্ঞা আমি লিখেছি যে তড়িৎ বিভব হলো আহিত বস্তুর এমন একটা অবস্থা, যেমন তাপমাত্রা একটা অবস্থা, গরম নাকি ঠান্ডা সেটা বুঝে আমরা বলি যে কোন দিক থেকে কোন দিকে তাপ যাবে, গরম থেকে ঠান্ডার দিকে সর্বদা তাপ যাবে। তাহলে এখানেও বিভব হলো এমন একটা অবস্থা যা থেকে বোঝা যায় ওই বস্তুর সাথে অন্য একটা বস্তুকে যদি সংস্পর্শে আনা যায় বা সংযোগ ঘটানো যায়, তার দিয়ে আধান দেওয়ার জন্য তার লাগে, রাস্তা লাগে, এমনি এমনি যাবে না। তাহলে আধানটা কোন দিক থেকে কোন দিকে যাবে সেইটা ঠিক হবে কার দ্বারা, সেটা যার দ্বারা ঠিক হয় সেটার নামই বিভব। যার বিভব বেশি সেদিক থেকে যার বিভব কম সেই দিকে সর্বদা আধান যাবে। ভালো করে দেখো ব্যাপারটা বোঝা গেল কিনা। এবারে চলে আসা যাক বিভবকে কিভাবে মাপা যায় সেটা নিয়ে আলোচনা করা। দেখো বিভবকে মাপার উপায় হচ্ছে ঠিক আগের চ্যাপ্টারে যেভাবে আমরা প্রাবল্য মেপেছিলাম ঠিক সেরকমই এখানে ব্যাপারটা কাজ করবে। প্রাবল্য কি ছিল?
না কোনো একটা আধান যদি কোনো একটা জায়গায় থাকে, এটা সেই আধানটার আমি ঘর বলছি। এই বাড়িতে একটা আধান রয়েছে, তাহলে এর তো একটা প্রভাব রয়েছে, মানে এর একটা ক্ষেত্র আছে, সেটা কতটা পর্যন্ত বিস্তৃত, থিওরিটিক্যালি সেটা ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। এর প্রভাব কত দূর পর্যন্ত আছে সেটা বোঝার জন্য আমায় কি করতে হবে, এখানে একটা চার্জকে রাখবো, এ বলবে তুই এদিকে বেরিয়ে যা, কারণ একে ঠেলবে। এটা যদি পজিটিভ হয়ে থাকে তাহলে বলবো এই এলাকাটা ওর এলাকা, এটাকে এখানে রাখবো, তখনও দেখবো ঠেলবে, তাহলে এটাও এর এলাকা। তার মানে এর এলাকাটা থিওরিটিক্যালি ইনফিনিটি। আমি এরকম একটা বাউন্ডারির মাধ্যমে এটাকে ইনফিনিটি বলে বুঝিয়ে দিলাম। তাহলে এর হচ্ছে এলাকা, মানে এইটা একটা তড়িৎ ক্ষেত্র। কার তড়িৎ ক্ষেত্র? এই আধানটার তড়িৎ ক্ষেত্র। এইটা একটা তড়িৎ ক্ষেত্র, কার তড়িৎ ক্ষেত্র? না আধানটার তড়িৎ ক্ষেত্র। এবার আমি এইখানের কোন একটা বিন্দুতে বিভব বের করতে চাইছি, এই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটা বিভব বার করতে চাইছি, যেমন এখানে লেখা রয়েছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভবের পরিমাপটা আমরা করব। তো তড়িৎ ক্ষেত্রটা কার? কোনো একটা আধানের তো, ক্ষেত্রটা কার হবে? জমি কার হবে? কোনো একটা মালিকের তো। এখানে মালিকটা কে? এই আধানটা, এই এলাকাটা এর, এই আধানটা। তো যাই হোক, এই আধানটা খুব একটা কাজে লাগবে না আপাতত, তবু একে সাথে নিয়ে আমি কাজটা করছি যাতে বুঝতে সুবিধা। এবার এর জন্য এখানে প্রভাব আমরা দুভাবে মাপতে পারি, প্রভাব দুভাবে মাপতে পারি। একটাকে বলবো প্রাবল্য, আর একটা বলবো বিভব। আগের চ্যাপ্টার আমরা প্রাবল্য নিয়ে পড়েছি, যে এখানে যদি একটা পজিটিভ 1 কুলম চার্জকে, এসআইতে হলে 1 কুলম আর সিজিএস হলে 1 ইএসইউ, যদি পজিটিভ একক চার্জকে রাখা হয়, তাহলে এ যত বল দ্বারা ঠেলবে সেটাই হচ্ছে এখানকার প্রাবল্য। আগের চ্যাপ্টারে পেয়েছি এফ সমান সমান 1 ইন্টু ই, বা ই সমান পেয়েছি এফ বাই কিউ, ছিল কিউ এর জায়গায় 1 বসালে এই জিনিসটা পাচ্ছিলাম, যে একক চার্জের ওপর যে ফোর্সটা দেয় এই তড়িৎ ক্ষেত্র, এই আধানটা, সেটাই হচ্ছে এই স্থানের প্রাবল্য। আর আজকে আমরা যেভাবে বার করব সেটা হচ্ছে ফোর্স দিয়ে না, এখন একটু অন্যভাবে বার করব। কিরকম না, ডিরেক্ট আমি এখানে বসে বার করতে পারি, যে কোনো একটা এলাকায় আমি ডিরেক্ট এখানে তাকে ওপর থেকে হেলিকপ্টারে করে বসে দিলাম একজনকে, দেখলাম যে এই এলাকার যে মালিক, এই এলাকার যে মালিক আছে বা ডন আছে বলতে গেলে, সে দেখলাম একে ফোর্স দিচ্ছে। তো সেইভাবে মাপতে পারি যে এর প্রভাব কতটা। এখানে বসে যদি বেশি ফোর্স দেয় তাহলে বলবো এ অনেক বড় সড়ো মাপের লোকজন আছে। এখানে বসে যদি দেখি ছোট ফোর্স দিচ্ছে, কম ফোর্স দিচ্ছে, তাহলে এ অনেক ছোট মাপের লোক আছে। আরেক উপায় হচ্ছে আমি এই ইনফিনিটি থেকে এর দিকে আস্তে আস্তে আসবো। এর এলাকায় তো এর লোকজন আছে, এর এলাকায় এর লোকজন মানে এনার ফরে যে লোকজন আছে তারা সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি যখনই আসতে যাবে, এটা যদি পজিটিভ লোক হয়, আমি যখনই একটা পজিটিভ একক চার্জকে আনতে যাব, এর সঙ্গে থাকা যে লোকজনগুলো এই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে তারা আমাকে বাধা দেবে, তাদের বিরুদ্ধে আমাকে লড়াই করে ঢুকতে হবে, তাদের বিরুদ্ধে আমাকে লড়াই করে ঢুকতে হচ্ছে। মানে এটা মনে করো ভিলেন, আর এই 1 কুলম চার্জ হচ্ছে হিরো। তো ভিলেনের এলাকায় যখন ঢুকতে হবে তখন তো এই ভিলেনের যে চেলা চামুন্ডেগুলো আছে তাদের সঙ্গে লড়াই করে করে ঢুকতে হবে। এবার যদি দেখো যে বেশি লড়াই করতে হয়েছে তাহলে জানবে এর প্রভাব খুব বেশি। যদি দেখো যে কম লড়াই করতে হয়েছে, মানে এখানে চেলা চামুন্ডে খুব কম ছিল, 2 জন পাওয়া গেছে, তাহলে লড়াই কম করতে হয়েছে, মানে এর প্রভাব কম, মানেই বিভব কম। প্রভাবটারই নাম বিভব, আমি বিভবটাকে প্রভাব বলে চালাচ্ছি। তাহলে এখানে যতজনের সঙ্গে লড়াই করতে হচ্ছে বা এই পজিটিভের এগেনস্টে এই বিন্দু পর্যন্ত আসতে যতটা কাজ করতে হচ্ছে সেটাকে বলা হচ্ছে বিভব। ভালো করে বোঝো, আগের চ্যাপ্টারের উপায় ছিল যে এইখানে গিয়ে বসে যাও, কত ফোর্স আসছে তোমার ওপর হিসেব করে নাও, ওটা হচ্ছে প্রভাব, মানে এর দাপটটা বুঝে যাবে। আর এক তুমি এখান থেকে এর এই বিন্দু পর্যন্ত আসতে যাবে, আসতে গেলে যতজনের সঙ্গে লড়াই করতে হলো বা এ যে বারণ করছিল সেই ফোর্সের এগেনস্টে তোমায় যেতে গেলে তোমায় কাজ করতে হবে, সেই কাজটাই হচ্ছে প্রভাব। তাহলে আগেরটায় ফোর্স আর এটায় কাজ, ফোর্স ভেক্টর রাশি আর কাজ হচ্ছে স্কেলার রাশি। সেই হিসাবে আমাদের সুবিধা রয়েছে, এইটাতে সব কিছু স্কেলার নিয়ে কাজ হবে। সেই জন্যই সংজ্ঞায় বলা হচ্ছে যে
অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে মানে এই এলাকার কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হবে সেটাই হচ্ছে বিভব। অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হবে সেটাই হচ্ছে বিভব। আমি বিন্দুটাকে এ বিন্দু করলাম, নামটা একটু চেঞ্জ করলাম, এ বিন্দু করলাম। তাহলে মনে করি এ বিন্দুর বিভব সমান ভি, বিভবকে ভি দিয়ে লেখা হবে। তার মানে কি পজিটিভ বা একক আধান আনতে কোন বিন্দুতে? এ বিন্দুতে কার্য সমান ভি। তাহলে এখান থেকে এই বিন্দুতে 1 কুলম, এই সাইডে যদি বলা যায় তাহলে 1 কুলম আধান আনতে কাজ করতে হবে ভি। যদি 2 কুলম আনো তাহলে কি হবে? ডবল কাজ করতে হবে। 3 কুলম আনলে কি হবে? একজন যেতে যদি খরচা হয় 10 টাকা কোনো জায়গায়, তো দুজনে গেলে 20 টাকা, তিনজনে গেলে 30 টাকা, সিম্পল হিসেব। তাহলে 1 কুলম আনতে কার্য যদি ভি হয়, তাহলে কিউ কুলম আনতে বা কিউ আধান এ বিন্দুতে আনতে কোত্থেকে? এগুলো সব কিন্তু অসীম থেকে আনতে, অসীম থেকে কিউ আধান আনতে কার্য হবে ডাব্লিউ সমান কিউ ইন্টু ভি। ভালো করে বলুন, সংজ্ঞায় বলা হচ্ছে অসীম থেকে এককে আনতে কার্য বা একজনকে আনতে কার্য হয় ভি, ওটাকে বিভব বলা হচ্ছে। তা দুজন আনলে কি হবে? 2 দিয়ে গুণ হবে, 3 জন আনলে 3 দিয়ে গুণ হবে, 4 জন আনলে 4 দিয়ে গুণ হবে। আমি কিউ আধান নিয়েছি তাহলে কিউ দিয়ে গুণ হবে। তাহলে ফর্মুলা হয়ে গেল ডাব্লিউ সমান কিউ ইন্টু ভি। এখান থেকেই সংজ্ঞা টঙ্গা সব আসছে। কিউ এর জায়গায় 1 বসালে ভি সমান কি আসছে? ডাব্লিউ বাই কিউ। তাহলে কিউ যদি 1 হয় তাহলে ভি সমান ডাব্লিউ, তো সেটাই তো লেখা রয়েছে। একক আধানকে অসীম থেকে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাকে বলা হচ্ছে ওই বিন্দুর বিভব। তাহলে এটার একক আর মাত্রা এখন বানিয়ে ফেলা যাক। একক হবে ওপরে জুল আর নিচে হবে কুলম, এটাকে বলা হয় ভোল্ট। জুল পার কুলমকে বলা হয় ভোল্ট। আর যদি সিজিএসে যাওয়া যায় তাহলে এটা হবে আর্গ পার ইএসইউ, এইটাকে বলা হয় স্ট্যান্ড ভোল্ট। আমরা জানি যে এসআইতে সব এককগুলো ফার্স্ট চ্যাপ্টারে পেয়েছি যে কুলম এসআই একক আধানের, সিজিএস একক স্ট্যাট কুলম। এখানে ভোল্ট এসআই একক, সিজিএস একক, স্ট্যান্ড ভোল্ট। ভালো করে মনে রাখবেন। এই গেল একক। আর মাত্রাটাও জেনে নেওয়া যাক। মাত্রা হবে ভি এর মাত্রা হবে ওপরে ডব্লিউর মাত্রা, নিচে কিউ এর মাত্রা। ডব্লিউ মানে কার্য, কার্য হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ভুলে গেলে বানিয়ে নেবে কার্যের সূত্র, বল ইন্টু সরণ বাই আধানের মাত্রা আই ইন্টু টি, করলে চলে আসছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। এই হচ্ছে বিভবের মাত্রা। পরে কিন্তু খুব কাজে লাগবে বিভবের মাত্রাটা। এখানে আরো একটা কথা আমাদের জেনে রাখতে হবে যে বিভব কিন্তু স্কেলার রাশি। বিভব স্কেলার রাশি। কারণ বিভবটা কোত্থেকে আসছে? বিভবটা কোনটাকে বলছি আমরা? কোনো একটা আধানকে অসীম থেকে আনতে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে যে কার্য করতে হচ্ছে সেই কার্যটাকে বিভব বলছি। তো কার্য কি রাশি? স্কেলার রাশি। আর এটাও সঙ্গে বলে রাখা ভালো, বিভবটা নেগেটিভও হতে পারে, বিভবটা পজিটিভ হতে পারে। কারণ কি তো কার্য নেগেটিভ হয়, পজিটিভ হয়। কার্য পজিটিভ নেগেটিভ কিরকম হয়? যখন এই পেনটাকে আমি ওপর দিকে তুলছি তখন আমায় কষ্ট করতে হচ্ছে, তাহলে আমার দ্বারা কৃতকার্য পজিটিভ। আর এই পেনটাকে আমি নিচের দিকে নামালাম, সত্যি কি আমি নিচের দিকে নামালাম? পৃথিবী নিজে নামিয়েছে, আমি ক্রেডিট নিচ্ছি, তাহলে এইখানে কৃতকার্য নেগেটিভ। এখানে কেমন হবে? যখন পজিটিভ চার্জ থাকবে, যদি তুমি +1 কুলম চার্জকে পজিটিভের দিকে নিয়ে আসো তোমার ঘাম ঝরবে, মানে পজিটিভের এগেনস্টে জোর করে কষ্ট করে আনতে হবে। আর যদি এটা নেগেটিভ চার্জ থাকে তাহলে তোমার কষ্ট করতে হবে না, তুমি ছেড়ে দাও না, অটোমেটিক পালিয়ে আসবে।
তা সেই কার্যটাকে আমরা নেগেটিভ বলছি। যদি বলের বিরুদ্ধে আসতে হয়, পজিটিভ বলছে আসবি না, তখন জোর করে আনছো, তখন তোমার কষ্ট হবে, তোমার ঘাম ঝরবে, সেটাকে বলবো পজিটিভ কার্য। আর যদি এ নিজে থেকেই টানে, তাহলে তোমায় কষ্ট করতে হবে না, অটোমেটিক চলে আসবে, সেটাকে বলা হবে নেগেটিভ কার্য, বা তখন বিভবকে বলবো ঋণাত্মক বিভব। যাই হোক, ওটার জন্য আমরা আবার পরে আসছি, ক্যালকুলেশন আমরা করব। এবারে দেখে নেব বিভব প্রভেদ কাকে বলবো। বিভব প্রভেদ, তো প্রভেদ মানে তো পার্থক্য, দুটো বিন্দুর বিভব প্রভেদ দেখব। এই বিন্দুটার বিভবকে আমি বলছি ভি এ বিন্দুর বিভব, আর বি বিন্দুর বিভব করলাম ভিবি। এটার মানে কি না, অসীম থেকে এই পর্যন্ত আসতে পজিটিভ 1 কুলম্বকে নিয়ে আসতে ভি এ কার্য করতে হয়, আর অসীম থেকে বি বিন্দু পর্যন্ত যেতে, কারণ আরো বেশি যাচ্ছ, পজিটিভ চার্জ, এই চার্জটার এলাকা এটা, তুমি পজিটিভকে আনছো, এ বলেছে আসবি না, তাও জোর করে ওর বাড়ির দিকে যাচ্ছ, তো ওর বাড়ির যত ভিতরে যেতে যাবে তত তো এ প্রোটেস্ট করবে বেশি, তাহলে বেশি কাজ করতে হবে। যত কাছে যাবে তত তো এ বেশি বাধা দেবে, এর দাপট তত বেশি, তো তত বেশি কার্য করতে হবে, বিভব তত বেশি হবে। মানে এই ছবি থেকে আমি বুঝতে পারছি যে ভিবি গ্রেটার দেন ভিএ, ভিবি গ্রেটার দেন ভিএ। তাহলে এই বিন্দু দুটোর মধ্যে এখন আমি বিভব প্রভেদ বার করব, সেটা কথা হবে। এ বিন্দু আর বি বিন্দুর কথা বলছি, মনে করি এ ও বি দুটি বিন্দুর বিভব, দুটি বিন্দুর বিভব ভিএ ও ভিবি। তার মানে কি, অসীম থেকে এ বিন্দুতে আনতে কাজ করতে হয় ভিএ পরিমাণ, অসীম থেকে বি বিন্দুতে আনতে কাজ করতে হয় ভি পরিমাণ। মানে এইখান থেকে এ বিন্দুতে যেতে মনে করো খরচ হচ্ছে 20 টাকা, এইটাতে খরচ 20 টাকা, আর যদি কেউ অসীম থেকে বিতে যায় তাহলে খরচ 30 টাকা, আর কেউ যদি শুধু এইটুকু যায়, এ থেকে বি যায়, তাহলে খরচ কত হবে? 30 মাইনাস 20, 10 টাকা। এটাই অ্যাকচুয়ালি বার করতে চাইছি, যে আমি পুরোটা যাব না, এই এতটুকু যাব না, আমি শুধু এ থেকে বি যাব, তাহলে কত কাজ করতে হবে, সেটাই হবে দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। অতএব বিভব প্রভেদ, বিভব প্রভেদ সমান সমান ভিবি মাইনাস ভিএ, আমি বড় থেকে ছোট বাদ দিলাম। এটার মানে কি, অর্থাৎ একক আধানকে, একক আধান এ থেকে বিতে যেতে বা নিয়ে যেতে, বিতে নিয়ে যেতে কৃত কার্য সমান সমান ভিবি মাইনাস ভিএ, একক আধানকে নিয়েছে। অতএব কিউ আধান নিয়ে যেতে কার্য, কিউ আধান নিয়ে যেতে ওই এ থেকে বিতে নিয়ে যাব, কারণ যেতে চাইবে না। পজিটিভ কিউ চার্জকে তুমি ভেবে দেখো, এখান থেকে যখন এখানে নিয়ে যাবে, ও কি যেতে চায়? পজিটিভ তো পজিটিভকে থেকে ভয় পাচ্ছে, তাই জোর করে নিয়ে যেতে হচ্ছে, তখন কাজ করতে হবে আমাদের। কিউ আধান নিয়ে যেতে কার্য ডাব্লিউ সমান কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ, এই হচ্ছে বিভব প্রভেদ আর কার্যের মধ্যে সম্পর্ক। বিভব প্রভেদের মাত্রা একক, আলাদা কিছু হবে না। কার্যের মানে বিভবের যা একক, বিভব প্রভেদের তাই একক হবে। তো টাকার যা একক, টাকার পার্থক্যের একক কি হবে? টাকাই হবে। তো দূরত্বের পরিবর্তন আর দূরত্বের একক সেম হবে। তো তাহলে এখানে আর একক মাত্রা নিয়ে আলাদা করে কিছু বলছি না, এটা গেল বিভব প্রভেদ। ভালো করে দেখো জিনিসটা। এখান থেকে আরো দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট ভালো করে আমাদের জেনে রাখতে হবে, যেটার উপর ভিত্তি করে কিন্তু অনেক সময় শর্ট কোশ্চেন পড়বে, বা এই কনসেপ্টটা থাকলে তুমি পরবর্তীকালে বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে জিনিসপত্রগুলোকে। তো দেখো কি বলতে আছে দুটো পয়েন্ট, যে কোনো বদ্ধ পথে একটি আধানের পূর্ণ পরিক্রমার জন্য কৃতকার্য শূন্য হয়। কোনো বদ্ধ পথে মানে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দু এ থেকে তুমি যাত্রা স্টার্ট করলে, এই বিন্দুর বিভব ভি এ বললাম, এখান থেকে যদি এরাম কোনো একটা বিন্দুতে যাও যার বিভব বললাম ভিবি,
তাহলে আমরা জানি কৃতকার্যের ফর্মুলা, যদি কিউ আধানকে নিয়ে যাও তাহলে কিউ ইন্টু ভিবি মাইনাস ভি। এটা তো কোনো একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যাওয়ার জন্য যে ফর্মুলা একটু আগে আমরা দেখলাম। এখন যদি তুমি পূর্ণ পরিক্রমা করে আসো, মানে যদি এই বিন্দুটা এখানে না থামিয়ে দিয়ে তুমি এইখানে ফিরে আসো, তার মানে স্টার্টিং এর যে বিভব, শুরুতে যে বিন্দু ছিল সেই বিন্দুর যে বিভব আর শেষের যে বিভব সেই দুটো সমান হয়ে যাচ্ছে। মানে এখানে কিউ ইন্টু, এই ক্ষেত্রে কৃতকার্য হচ্ছে কিউ ইন্টু ভিএ মাইনাস ভিএ, তাহলে কৃতকার্য 0 বা 0 হবে। তার মানে বলতে চাইছি যেটা পয়েন্টটা, যে কোনো একটা আধানকে যদি আমি তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে ঘুরিয়ে নিয়ে চলে আসি তাহলে কৃতকার্য পরিমাণ কিন্তু 0 হবে। মনে রাখো, পরে অনেক জায়গায় এটা ইউজ হবে। 2 নম্বর পয়েন্টে বলছে যে কোনো একটা বিন্দু থেকে আরেক বিন্দুতে যাবে, কোন পথে যাবে সেটার উপর নির্ভর করে না। মানে তুমি এইভাবে যাও এই বিন্দুতে, এইভাবে যাও এই বিন্দুতে, এই রকমের একটা আঁকা আমরা দেখেছি। এরকম একটা প্রবলেম তোমরা দেখে থাকবে হয়তো মহাকর্ষ চ্যাপ্টারের কাছে, যে কৃতকার্য পথের ওপর নির্ভর করছে না যে কোন পথে তুমি যাচ্ছ, সেটা তুমি কম ডিস্টেন্স ট্রাভেল করে যাও বা বেশি ডিস্টেন্স ট্রাভেল করে যাও, তাতে করে কিছু যায় আসে না। কৃতকার্যটা শুধুমাত্র দুটো বিন্দুর বিভবের উপর নির্ভর করে, কোন পথে গেছো তার উপর নির্ভর করবে না। জাস্ট এখানে কৃতকার্য কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ এটাই হবে। ওই বিন্দু দুটোর বিভব জানতে পারলেই হবে। কিভাবে গেছো, কোন পথে গেছো, বেশি পথ অতিক্রম করেছো নাকি কম পথ অতিক্রম করেছো তার উপর নির্ভর করে না। আর এই রকম যখন হয় আমরা জানি যে সেই সময় সেই ক্ষেত্রটাকে, যে ক্ষেত্রে এটা আধানটাকে মুভ করাচ্ছি বা কার্যটা আমরা বার করতে চাইছি, যেমন সেখানে ছিল মহাকর্ষ ক্ষেত্র, এখানে তড়িৎ ক্ষেত্রে এই আধানটাকে মুভ করাচ্ছি, তাহলে এই তড়িৎ ক্ষেত্রটাকে এখন বলা হবে সংরক্ষী ক্ষেত্র, আর তড়িৎ বলটাকে বলা হবে সংরক্ষী বল। সংরক্ষী ক্ষেত্র বা সংরক্ষী বলের সংজ্ঞায় বলা ছিল যে যেখানে বা যে বলের আন্ডারে কোনো একটা আধানকে বা কোনো বস্তুকে মুভ করালে সেই বস্তুটাকে মুভ করাতে যে কার্যটা হয়, সেই কার্য যদি পথের উপর নির্ভর না করে, কোন পথে গেলে তার উপর যদি নির্ভর না করে থাকে, তাহলে বলা হবে সেটাকে সংরক্ষী ক্ষেত্র। আমি একটু অসংরক্ষী ক্ষেত্রটাও মনে করিয়ে দিই, তাহলে বোধহয় বুঝতে সুবিধা হবে। ঘর্ষণ যদি থাকে, মনে করো আমি হাতের ওপর একটা বস্তুকে এখান থেকে এখানে নিয়ে গেলাম, হাতে কিন্তু ঘর্ষণ কাজ করছে, ঘর্ষণ অসংরক্ষী ক্ষেত্র। যদি হাতের মধ্যে তুমি এই ধার দিয়ে ঘুরে ঘুরে যাও, তাহলে তোমায় বেশি পথ অতিক্রম করতে হবে, বেশি ঘর্ষণকে অতিক্রম করে যেতে হবে, তখন কিন্তু অনেক বেশি কষ্ট হবে। সোজা গেলে কম পথ, কম ঘর্ষণ, কম কষ্ট। ঘর্ষণ একটা অসংরক্ষী ক্ষেত্র, ঘর্ষণের ক্ষেত্রে পথের ওপর নির্ভর করে। আর এই ধরনের তড়িৎ ক্ষেত্র, তারপরে তুমি আগের বছর যেটা পড়েছো ক্লাস 11-এ মহাকর্ষ ক্ষেত্র, তারপরে এবছর পড়বে আর একটা ব্যাপার যেটা চুম্বক ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, মহাকর্ষ ক্ষেত্র, এগুলো সব সংরক্ষী ক্ষেত্র। এদের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যেতে যে কৃতকার্য সেটা পথের ওপর নির্ভর করে না, জাস্ট বিন্দু দুটোর ওপর নির্ভর করে। কিভাবে গেছো, আঁকা বাঁকা কোন পথে গেছো সেটা ম্যাটার করে না। এবার কিছু কোশ্চেনের মাধ্যমে বিষয়গুলোকে আরো ক্লিয়ার করা যাক। এরকম 1 নম্বরের কোশ্চেন আকারে পড়তে পারে যে 1 ভোল্ট কত স্ট্যাট ভোল্টের সমান। যেমন আমরা 1 জুল কত আর্গের সমান, 1 নিউটন কত ডাইনের সমান, এগুলো সব করেছি। তো এখন এই কোশ্চেনটা দিয়েছে, তো ভালো করে দেখো, তোমরা ভিডিও পজ করে একবার নিজে করতে পারো, তারপর আমার সঙ্গে মিলিও। 1 ভোল্ট সমান আমরা জানি 1 জুল পার 1 কুলম, তাই না? ভোল্ট বিভব, তার সূত্র কি ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউ মানে কার্য মানে জুল, আর কিউ মানে আধান মানে কুলম এই সাইডে। এবারে জুলটাকে তুমি নিয়ে যাবে আর্গে, তার মানে 10⁻7 আর্গ, আর 1 কুলমকে নিয়ে যাবে স্ট্যাট কুলমে, 3 × 10⁹ স্ট্যাট কুলম। এইটা হিসেব করলে চলে আসছে 1 ভোল্ট সমান 10⁻7 আর 10⁹ কাটলে চলে আসছে নিচে 10⁻2, মানে 3 × 10⁻2 মানে কত? 300 স্ট্যাট আর্ক পার স্ট্যাট কুলম, মানেই তো স্ট্যাট ভোল্ট। এটাকে মুখস্থ রাখবে,
শর্ট কোয়েশ্চেন আনসার করার জন্য, যাতে তাড়াতাড়ি হয়, নাহলে তোমার এইটুকু ক্যালকুলেশন করে দিতে হবে। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেন দেখো। বলছে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দু বিভব 5 ভোল্ট, এই বিন্দুটার বিভব 5 ভোল্ট, এটার মানেটা কি আরেকবার যদি ভালো করে এক্সপ্লেন করা যায়, যদি এরকম কোশ্চেনই পড়ে যে কোনো বিন্দুর বিভব 5 ভোল্ট বলতে কি বোঝো, সেটা বুঝলে সব কাজ হয়ে যাবে। কোনো বিন্দুর বিভব 5 ভোল্টের মানে কি? এটার মানে বোঝায় যে অসীম থেকে ওই বিন্দুতে 1 কুলম আনতে 5 জুল কার্য করতে হবে। অসীম থেকে 1 কুলমকে আনতে 5 জুল কাজ করতে হবে। এবারে তুমি যদি বেশি আধান আনো তাহলে বেশি কাজ করতে হবে, কম আনলে কম কাজ করতে হবে। তাহলে অসীম থেকে পজিটিভ 1 কুলমকে আনতে গেলে 5 জুল কার্য করতে হবে। তাহলে যদি তুমি এবারে 5 কুলমকে আনো কত কার্য করতে হবে? তাহলে বিভবটা বলে দিয়েছে 5 ভোল্ট, আধান যাকে আনছি সেটা হচ্ছে 5 কুলম। ওইভাবে তুমি ঐকিক নিয়মে করতে পারো যে 1 কুলমকে আনতে 5 জুল কাজ করতে হয়, তাহলে 5 কুলমকে আনতে গেলে 5 5 25 জুল কার্য করতে হবে। অথবা ফর্মুলায় গেল W সমান কিউবি, ফর্মুলা তো ওখান থেকে বানানো আছে। 1 কুলমকে আনতে কার্য হচ্ছে V, 2 কুলমকে আনতে হলে 2V হবে, 3 কুলমকে আনতে গেলে 3V হবে, কিউ কুলমকে আনতে গেলে কিউভি হবে। কিউ এর মান আজকে 5 বলেছে, তাহলে 5 × 5 করলে 25 জুল। সব একক এসআইতে আছে। তবে আমি এগোলাম, যদি না থাকতো তাহলে আমি চেঞ্জ করে তারপরে এগোতাম। ভালো করে দেখো, পরের কোশ্চেনে চলে আসা যাক, যেখানে বলা হচ্ছে যে দুটি বিন্দুর বিভব যথাক্রমে 2 ভোল্ট এবং 8 ভোল্ট, আর ওই 2 বিন্দুর মধ্যে একটা আধানকে আমি এদিক ওদিক নিয়ে যাব। আমি দুটো অঙ্ক বানিয়েছি, একবার এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাব, আর একবার বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসবো। পার্থক্যটা ভালো করে বোঝার চেষ্টা করব। এ বিন্দুর বিভব বলেছে 2 ভোল্ট, মানে একটার বিভব কম আর একটার বিভব বেশি। তো কম বেশি বিভবটা কেন হচ্ছে যদি ভাবি আমরা, বিভবের সংজ্ঞায় কি ছিল? যে কোনো একটা আধান, কোনো একটা তড়িৎ ক্ষেত্রে কোনো একটা আধানকে আনতে কোনো বিন্দুতে যে কার্যটা করতে হবে, একক আধানকে আনতে যে কার্যটা করতে হবে, সেটা একটার ক্ষেত্রে বেশি একটার ক্ষেত্রে কম। তো বেশি কেন? তুমি যদি পজিটিভ আধানের খুব ঘরের কাছে চলে যাও তাহলে সে অনেক বেশি প্রোটেস্ট করবে, যদি অনেকটা দূরের দিকে থাকো তাহলে কম প্রোটেস্ট করবে। অসীম থেকে যদি তুমি, এটা যদি অসীম বলে থাকি, তাহলে অসীম থেকে এখানে আনতে গেলে তোমায় কম কাজ করতে হবে একক আধানকে। অসীম থেকে এইখানে আনতে গেলে এর বিরুদ্ধে অনেকটা তোমায় ঢুকতে হচ্ছে, তার অনেক বেশি কাজ করতে হবে। তাই জন্য এখানকার বিভব বলছে এটা এ বিন্দু, এটার বিভব VA, এটা 2 ভোল্ট, আর এটার বিভব VB, এটা হচ্ছে 8 ভোল্ট। আর আমি একটা আধানকে এখন নিয়ে যাব প্লাস 10 কুলম আধানকে এখান দিয়ে ওখানে নিয়ে যাব। ভালো করে ভাবো যে প্লাস 10 কুলম আধানকে নিয়ে যেতে গেলে আমার কিন্তু কষ্ট হবে, ঘাম ঝরবে। তার কারণটা কি? 10 কুলমটা পজিটিভ আর বিভবগুলো পজিটিভ, মানে কি, যার তড়িৎ ক্ষেত্রে আমরা এই আধানটাকে মুভ করাবো সেটা পজিটিভ নিজে। তো পজিটিভ আধানের এগেনস্টে আমি যদি পজিটিভকে নিয়ে যাই, সে তো বাধা দিচ্ছি, আমায় কাজ করতে হবে, কষ্ট করে জোর করে নিয়ে যেতে হবে ঠেলে। তাহলে কৃতকার্য এখানে পজিটিভ আসবে। ঠিক যেমন করে বলেছিলাম যে একটা বস্তুকে আমি যদি ওপর দিকে তুলি, গ্র্যাভিটি বলছে নিচের দিকে নামাবো, আমি তার এগেনস্টে, তার বিরুদ্ধে জোর করে তুলছি, তখন কার্য পজিটিভ। আর যখন তার পক্ষে হবে, একটা বিপক্ষে একটা পক্ষে, পক্ষে হলে তখন নেগেটিভ কার্য, আমায় কিছু কষ্ট করতে হবে না, সে তো নিজে নিজেই করে নেবে, তারা নিজে নিজে মুভ করে যাচ্ছে, চলে যাবে। আর যখন আমি বিপক্ষে করছি তখন কার্যটা ধনাত্মক হবে। এবার ফর্মুলা দিয়ে বোঝা যাক কী কী বলেছে। তাহলে VA বলেছে 2 ভোল্ট, VB বলেছে 8 ভোল্ট, আধান যেটাকে মুভ করাবো সেটা হচ্ছে 10 কুলম। তাহলে কৃতকার্যের সূত্র হচ্ছে Q ইন্টু A থেকে B তে গেলে সূত্রটা VB মাইনাস VA, আর পরের অঙ্কটা আমি B থেকে এতে আসবো, তখন সূত্রটা হবে Q ইন্টু VA মাইনাস VB। ভালো করে পার্থক্যটা বোঝো, সবসময় অন্তিম মাইনাস প্রাথমিক। A থেকে B তে গেছি তাই B মাইনাস A, B থেকে এতে গেছি তাই A মাইনাস B। মান বসালে 10 ইন্টু 8 মাইনাস 2 করলে প্লাস 60 জুল। এই যে কৃতকার্য পজিটিভ। আর এখানে চলে আসছে 10 ইন্টু 2 মাইনাস 8 করলে মাইনাস 60 জুল। একটাই কার্য নেগেটিভ,
একটাই কার্য পজিটিভ। জিনিসটা ভালো করে বোঝো যে কেন পজিটিভ নেগেটিভ হচ্ছে, একটাই বিরুদ্ধে যেতে হচ্ছে আর একটাই তার পক্ষে, বা ওটা অটোমেটিক জিনিসটা চলে যাচ্ছে। চলে আসা যাক পরের কোশ্চেনে। এটা আমার পছন্দের প্রশ্ন। বলছে দুটো বিন্দু এ আর বি যাদের বিভব 10 ভোল্ট আর 12 ভোল্ট। আমাকে আধানটার মান বলে দেয়নি, কিন্তু বলছে 100টা ইলেকট্রনকে মুভ করাতে হবে এ থেকে বিতে। 100টা ইলেকট্রন, আধানটা কত সেটা আমাদের বার করতে হবে। আমরা জানি একটা ইলেকট্রনের আধান কত, তাহলে 100টা ইলেকট্রনের আধান আমরা নিশ্চয়ই জেনে যাব। তাহলে বিন্দুটার বিভব, একটা বিন্দুর বিভব 10 ভোল্ট আর একটা বিন্দুর বিভব 12 ভোল্ট। তাহলে এটা বেশি এটা কম, এখান থেকে আমি এখানে মুভ করাবো একটা আধান যেটার মান বার করতে হবে। তারপরে তো ফর্মুলা। তাহলে আনসারটা লক্ষ্য করো এবার। 100টি ইলেকট্রনের আধান, 100টি ইলেকট্রনের আধান কিউ বা বড় কিউ যা ইচ্ছা, ছোট কিউ বড় কিউ যা ইচ্ছা। তাহলে 100 ইন্টু -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। মাইনাসটা খুব ইম্পর্টেন্ট, করলে হবে -1.6 ইন্টু 10⁻⁻17 কুলম। এটা হচ্ছে আধানটা। এবারে ভেবে দেখো, এটা +10, এটা +12, এখানের বিভব কম এখানের বিভব বেশি, তার মানে আস্তে আস্তে আমি যার এলাকায় মুভ করছি তার ঘরের দিকে যাচ্ছি। এই বাড়িতে যদি চার্জটা থেকে থাকে, যার জন্য এই বিভব, যার প্রভাব, যার আন্ডারে আমরা মুভ করছি বা এই আধানটাকে মুভ করাচ্ছি, ভেবে দেখো এইটা তার বাড়ির কাছে, এই বিন্দুটা তার বাড়ি থেকে দূরে। এবারে মাইনাস চার্জকে যদি তুমি মুভ করো, ভালো করে ভাবো কি সমস্যা হবে না কি হবে। মাইনাস চার্জকে যখন আমি +10 থেকে +12 দিকে নিয়ে যাব, এটা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে? প্লাস চার্জের দিকে যাচ্ছে। তা মাইনাস তো প্লাসের দিকেই যেতে চায়, এটা অটোমেটিক নিজে নিজে চলে যাবে। সে কম প্লাসের থেকে বেশি প্লাসের দিকে যাবে। মাইনাসকে ছেড়ে দিচ্ছ প্লাসের কাছে, একটা প্লাসের কাছে আছে কিন্তু আরেকটা প্লাসও টানছে, তো এ তো বড়, তাহলে তো অটোমেটিক ওদিকে চলে যাবে। তোমাকে জোর করে কোনো কাজ করতে হবে না, তোমার কষ্ট হবে না, তোমার ঘাম ঝরবে না। তাহলে কৃতকার্য সূত্র দিয়েও বুঝতে পারবে যে সেটা নেগেটিভই বেরোবে। সেটা হচ্ছে কিউ ইন্টু ভি বি মাইনাস ভি এ, এইটা হচ্ছে ভি বি, এইটা হচ্ছে ভি এ। তাহলে চলে আসছে -1.6 ইন্টু 10⁻⁻17 ইন্টু 12 - 10 করলে চলে আসছে 2, পুরো এসআই একক রয়েছে। তাহলে 2 দিয়ে গুণ করলে -3.2 ইন্টু 10⁻⁻17 এত জুল আমায় কার্য করতে হবে অতগুলো ইলেকট্রনকে মুভ করানোর জন্য। এখানে যদি অঙ্কটা উল্টো থাকতো, এটা তো এ থেকে বিতে মুভ করার জন্য, যদি বি থেকে এ বলতো অঙ্কটাতে, যদি বলতো, তাহলে আনসারটা জাস্ট উল্টো আসতো। ভেবে দেখো, নেগেটিভ চার্জ এর কাছে আছে, তো এ তো খুশি, পজিটিভের কাছে নেগেটিভ থাকা মানে পজিটিভ তো খুশি হয়ে গেছে। তার থেকে যদি তুমি কেড়ে নিয়ে আসতে চাও, পজিটিভ ছাড়তে চাইবে না, আমাকে জোর করে আনতে হবে। বেশি পজিটিভের থেকে কেড়ে নিয়ে আমি কম পজিটিভকে যখন নেগেটিভ দেবো, এই বেশি পজিটিভ ছাড়বে না, আমাকে জোর করে আনতে হবে। তখন কৃতকার্যটা পজিটিভ হবে, কারণ আমাদের কষ্ট হবে, সেটা বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, এগেনস্টে যেতে হচ্ছে, সেই কার্যগুলোকে পজিটিভ বলা হয়। তখন আসবে 3.2 ইন্টু 10⁻⁻17 জুল। দেখো জিনিসটা ক্লিয়ার হলো কিনা। পরেরটা একটা জয়েন্টের কোশ্চেন দেখে নেওয়া যাক, যেখানে বলছে কিউ কুলম আধানকে, সব এসআইতে মান দেওয়া আছে, কিউ কুলমের একটা আধান আছে যার চারিদিকে আর ব্যাসার্ধের বৃত্তপথে একটা ছোট কিউ আধানকে, একটা অল্প আধান, তাকে এক পাক ঘুরিয়ে আনা হয়েছে। তাহলে কৃতকার্য কত হবে? একটা কিউ আধানকে এক পাক ঘুরিয়ে আনা হবে, তাহলে কৃতকার্য কত হবে? এখানে অনেকে ভুল করবে, সেটা হচ্ছে যে কেউ বার করবে যে এদের মধ্যে ক্রিয়াশীল ফোর্স, এদের মধ্যে ক্রিয়াশীল বল আমরা জানি 1/4πε0 ইন্টু Q/r², এটা দূরত্ব, ইন্টু সরণ
সরণটা কত, 1 পাক ঘুরেছে। অনেকে ভুল লিখবে, সেটা হচ্ছে 2πr, তাহলে তার আনসার আসবে অপশান বি, কিন্তু এটা হবে না। সরণ হচ্ছে 0 হবে, তো এটা তো অতিক্রান্ত দূরত্ব, সরণটা হবে কত, সেটা হচ্ছে 0, 1/4πε0 q/r² ইন্টু 0 করলে আনসারটা আসবে 0, মানে সেটা হচ্ছে অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। এখানে আরো কিছু বলার আছে আমার। যদি এই কনসেপ্টের উপরে বেস করে সবাই অঙ্ক করতে থাকে যে 1 পাক ঘুরে আসছে, সেই ক্লাস 9 থেকে পড়ে আসছি, 1 পাক ঘুরে আসলে সরণ শূন্য কার্য শূন্য, শুধু সেইটুকু মনে রাখলে কিন্তু অনেক বড় ভুল হয়ে যাবে। কি ভুল হবে, এটাতে আনসার মিলে গেল, কিন্তু পরীক্ষায় গেলে এটা একবার পড়েছে পরীক্ষায়, তো পরের বারে সেম কোশ্চেন পড়বে এরকম তো নয়। কোশ্চেনটা ঘুরিয়ে দিল হয়তো যে 1 পাক না ঘুরিয়ে অর্ধেকটা ঘোরানো হয়েছে, তখন কি হবে, 1 পাক না ঘুরিয়ে আধানটাকে অর্ধেকটা ঘোরানো হয়েছে, তখন সবাই আনসার যেটা লিখবে, যদি অর্ধেকটা ঘোরানো হয়, অর্ধেক ঘোরালে, সবাই যে ভুলটা করবে সেটা হচ্ছে এদের মধ্যে ক্রিয়াশীল ফোর্স লিখবে 1/4πε0 ইন্টু q/r², এই পর্যন্ত ঠিক আছে। বল ইন্টু সরণ, সরণ যখন লিখে দেবে, সরণ লিখবে এখান থেকে এখানে এসছে, তাহলে মোট সরণ হয়েছে 2r, এটা একটা অপশানে থাকবে, কিন্তু এটা ভুল আনসার। শুধু তো বল ইন্টু সরণ নয়, কার্যের সূত্র কি, বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ ইন্টু cos থিটা, কার্যের সূত্র F.S, তাহলে কই cos থিটাকে নিয়ে ভাবা হলো না, তো cos থিটাকে নিয়ে তো ভাবা হলো না, তাহলে আনসারটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে বল ইন্টু সরণ দিয়ে এখানে ভাবলে হবে না, পুরো একবারের ক্ষেত্রে হয়তো ওইভাবে ভাবতে আনসারটা মিলে গেছে, কিন্তু কনসেপ্টটা ওইটা নয়, ভালো করে বুঝে রাখো। থিটাকে মাথায় রেখে করলে ঠিক আছে, আর না হলে আমি যেটা বলছি সেটা মনে রাখো, সব ক্ষেত্রে চলবে। এইটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটাকে এ বিন্দু বললাম, এটাকে বি বিন্দু বললাম, এখানেও বিন্দু দিলাম সি বিন্দু, যেখানে খুশি, এর পরিধির ওপর যে কোনো বিন্দু না, এই আধান থেকে দূরত্ব এটা আর, আপাতত কিউ আধান বাদ দিই, একটা আধান থেকে আর দূরত্বে যা বিভব হবে, এই দিকে আর দূরত্বে তাই বিভব হবে, এই দিকে আর দূরত্বে তাই বিভব হবে, কারণ অসীম থেকে এ বিন্দুতে আনতে গেলে এ বিন্দুটা এই আধান থেকে যত দূরে, অসীম থেকে আধানকে আনতে যা কাজ করতে হবে, অসীম থেকে সিতে আনতে তাই কাজ করতে হবে, অসীম থেকে বিতে আনতে তাই কাজ করতে হবে, মানে আমি বলতে পারি VA সমান VB সমান VC লিখতে পারি। এই আধানের চারিদিকে পরিধি বরাবর প্রত্যেকটা বিন্দুর বিভব সমান, তাহলে এবারে কৃতকার্যের কথা ভাবো, পরিধি বরাবর যে কোনো বিন্দু থেকে যে কোনো বিন্দু যাও, তুমি এ থেকে সিতে যাও, এ থেকে সিতে গেলেও সেই কার্য লিখবে Q ইন্টু VC মাইনাস VA, এই ফর্মুলা আমরা জানি, তো করলে তো জিরোই হবে, VC আর VA সমান। তুমি যদি এ থেকে বিতে যাও তাহলেও কার্য পাবে Q ইন্টু VB মাইনাস VA, সেটাও জিরো। যদি 1 পাক ঘুরে আসো তাতেও তো জিরো হবে, এটা আমরা আগেই বলে রেখেছি, যে কোনো বদ্ধ পথে যদি কোনো আধানকে একবার পরিক্রমণ করা যায় তাহলে তার কৃতকার্য শূন্য হবে, কারণ Q ইন্টু তখন হবে VA মাইনাস VA, আর এক্ষেত্রে তো জিরো হচ্ছে। তাহলে আসল লজিক হচ্ছে এটা, যে আধানের চারিদিকে পরিধি বরাবর ঘুরছো, মানে তুমি সেটা সমবিভব রেখা বরাবর ঘুরছো। কি রেখা? সমবিভব রেখা, কারণ ওই রেখাটার প্রত্যেকটা বিন্দুতে বিভব সমান, বিভব সমান হলে এক স্থান থেকে আরেক স্থানে যেতে গেলে কোনো কার্য করতে হবে না, ভালো করে মনে রাখো, এটা কিন্তু পরীক্ষায় এখনো পড়তে পারে, এইচএস এর জন্য খুব ইম্পর্টেন্ট। চলো লাস্ট কোশ্চেন করা যাক, যেটা নিট 2013 সালে পড়েছিল, ভালো করে দেখো কিরকম কনসেপচুয়াল কোশ্চেন পরীক্ষায় পড়ে। একটা ছবি দিয়েছে, যে ছবিতে একটা সুষম তড়িৎ ক্ষেত্র দেখিয়েছে, সেখানে 3টে বিন্দু এঁকে দিয়েছে, বলতে হবে কোন বিন্দুতে বিভব কেমন, বা কোনটায় সর্বোচ্চ নাকি 3টেই সমান, এই নিয়ে 4টে অপশান বানিয়েছে, মানে বিভব কোথায় কেমন সেটা ভাবতে হবে আমাদের। তো বিভব কোথায় কেমন ভাবার জন্য আমাদের সেই বিভবের সংজ্ঞাটা মনে রাখতে হবে, যে অসীম থেকে আসতে গেলে কত কাজ করতে হয়েছে। কিউ যদি আধান থাকে যার এলাকায় তুমি মুভ করছো, কোনো একটা আধানকে এর যত কাছে আনবে তত বেশি প্রোটেস্ট করবে, তত বেশি কাজ করতে হবে, তত বেশি কষ্ট করতে হবে,
আর ওই বিন্দুর বিভব বলবো তত বেশি। তো এই যে বলরেখাগুলো বেরোচ্ছে, কোত্থেকে বেরোচ্ছে? আমরা জানি বলরেখা পজিটিভ আধান থেকে বেরোয়, ধনাত্মক থেকে বলরেখা বহির্মুখী হয়। তা তুমি সেটাই এঁকে নাও না, ছবিতে কখনো পজিটিভ আধানটা এঁকে দেবে না, তোমাকে মনে মনে বা এখানে তুমি কোশ্চেন আনসার করার সময় এঁকে নাও যে এইখানে পজিটিভ আধান আছে, তার থেকে এই বলরেখাগুলো বেরোচ্ছে। এটা এঁকে নিলে জিনিসটা অনেক সহজ যাবে। এইবারে ভাবো যে যদি এই বিন্দুটাকে তুমি অসীম বলে থাকো বা এই লাইনটাকে যদি অসীম বলে থাকো, এখান থেকে এ বিন্দুতে আসতে গেলে পজিটিভ 1 কুলম চার্জকে এ বিন্দুতে আনতে গেলে তো কাজ অনেক কম করতে হবে, তুমি তো কম আসছো, অনেক এর বিরুদ্ধে কম আসছো। তো পজিটিভ কে বলছে না একদম আসবি না, তার বিরুদ্ধে তুমি অল্পটা এনেছো। এর বিরুদ্ধে সিতে আনা মানে আরেকটু বেশি কাজ করা, এর বিরুদ্ধে বিতে আনা মানে অনেক বেশি কাজ করা। এই তিনজনের মধ্যে বিতে আনতে গেলে সবচেয়ে বেশি কাজ করতে হবে, কারণ এর বিরুদ্ধে তুমি অনেকটা আসছো, এ প্রথম থেকে বারণ করছে, তা সত্ত্বেও তুমি এতটা ডিস্টেন্স এসছো। এ প্রথম থেকে বারণ করছে, তা বারণ সত্ত্বেও তুমি অল্প এসছো, তাহলে অল্প কাজ করতে হবে, অল্প কষ্ট করতে হবে। বেশি এলে বেশি কষ্ট করতে হবে, আরো বেশি এলে আরো বেশি কষ্ট করতে হবে। তার মানে বুঝতে পারছি এই ছবিতে ভিভি গ্রেটার দেন ভিসি গ্রেটার দেন ভিএ, তার মানে এখানে আনসার হবে বি বিন্দুতে বিভব সর্বোচ্চ। ভালো করে দেখো যে তড়িৎ বিভবের কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা, না বুঝতে পারলে দুবার দেখো, তাহলে মনে হয় জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট ক্লাস তাহলে দেখা হচ্ছে, টাটা।